আজ আমরা এমন এক সম্ভাব্য সংকটের কথা বলবো যা গোটা বিশ্ব অর্থনীতিকে এক মুহূর্তে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন ২০২৬ সালের হরমুজ প্রণালীর সংকট এবং তার কারণে হওয়া একটা গ্লোবাল শাটডাউনের গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথটা বন্ধ। বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী সময়টা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস। একটা ভয়ঙ্কর ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বের এনার্জি সাপ্লাইয়ে যে প্রধান আর্টারি বা ধমনী সেটা কার্যত বন্ধ হয়ে গেছে। আর এর প্রভাব একেবারে সাথে সাথেই ব্রেন্ট ক্রুড তেলের দাম লাফিয়ে ব্যারেল প্রতি $৯২ পৌঁছে গেল। বিশ্বজুড়ে শেয়ার বাজারে যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই সংখ্যাটা শুধু একটা দাম নয়, এটা একটা ভয়াবহ বিশ্ব সংকটের প্রথম সিগন্যাল। প্রথম অধ্যায়, বিশ্বজুড়ে চরম উত্তেজনা। আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন সংকটটা তার চরমে পৌঁছে গেছে, আর এর প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ছে সারা বিশ্বে। পরবর্তী অধ্যায়ে বিশ্বের শক্তির ধমনী। চলুন একটু খতিয়ে দেখি কেন এই একটা মাত্র প্রণালী গোটা বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী, এটা হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট, মানে এমন একটা সংকীর্ণ জলপথ যা পারস্য উপসাগরের তেল উৎপাদনকারী দেশগুলোকে সারা বিশ্বের সাথে জুড়ে দেয়। একে বলা হয় বিশ্ব শক্তি বাণিজ্যের জুগুলার ভেইন বা প্রধান শিরা। আর বিশ্বাস করুন, এই তুলনাটা একটুও বাড়াবাড়ি নয়। একটু সংখ্যাটা দেখুন, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল, মানে ২ কোটি ব্যারেল তেল এই ছোট্ট জলপথটা দিয়ে যায়। এই বিপুল পরিমাণ তেলই কিন্তু বিশ্ব অর্থনীতির চাকাকে সচল রাখে। বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় ২৭% ভাবা যায় একা এই একটা প্রণালীর ওপর নির্ভরশীল, আর বাকি সমস্ত সামুদ্রিক পথ মিলে বহন করে বাকি ৭৩%। এখান থেকে এর গুরুত্বটা স্পষ্ট বোঝা যায়। আর এই তেলের বেশিরভাগটা যায় কোথায়? এশিয়াতে। ২০২৪ সালের ডেটা বলছে এই প্রণালী দিয়ে যাওয়া প্রায় ৮৪% অপরিশোধিত তেল এশিয়ার দেশগুলোর জন্য বরাদ্দ। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এর ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। তাহলে কি এর কোনো বিকল্প নেই? সত্যি কথা বলতে কার্যকরী কোনো বিকল্পই নেই। যে কটা বাইপাস পাইপলাইন আছে সেগুলো সব মিলিয়ে দিনে মাত্র ৩.৫ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করতে পারে, যেখানে প্রণালী দিয়ে যায় ২০ মিলিয়ন ব্যারেল। সোজা কথায় হরমুজ প্রণালীর কোনো বিকল্প হয় না। আচ্ছা, ঝুঁকির মাত্রাটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো ঠিক কিভাবে এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। চলুন দেখি কোন ঘটনাগুলো এই সংকটের জন্ম দিতে পারে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত ঘটতে পারে। ধরুন, জুন 2025-এ একটা প্রাথমিক সংঘাত শুরু হলো। ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি ইরান হঠাৎ করে তেল রপ্তানি ৩ গুণ বাড়িয়ে দিল। আর ঠিক তারপরেই ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হলেন। এর প্রতিক্রিয়ায় ইরান সাথে সাথে উপসাগরীয় দেশগুলোর উপর পাল্টা হামলা শুরু করে দিল। ব্যাস, সংকটটা চরমে পৌঁছে গেল। তো এই ভূ-রাজনৈতিক স্ফুলিংয়ের ফলে কিভাবে প্রণালীর সামুদ্রিক চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে? চলুন সেই চেইন রিঅ্যাকশনটা একটু দেখে নেওয়া যাক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে সব জাহাজের কাছে একটা সরাসরি বার্তা পাঠানো হলো, কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। এটা কিন্তু কোনো আবছা হুমকি নয়, এটা একটা সরাসরি নির্দেশ। আর এই একটা বার্তাই সামুদ্রিক বাণিজ্যে ভয়ের একটা শীতল স্রোত বয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই হুমকি শুধু কথার কথা ছিল না, একের পর এক জাহাজের উপর হামলা হতে শুরু করে। যেমন স্কাইলাইট নামের একটা জাহাজে হামলায় ২ জন ক্রু মারা যান। মার্কিন পতাকাবাহী স্টেনা ইম্পেরাটিভ জাহাজটা ক্ষতিগ্রস্ত হয়। আর বাহামাসের সোনাঙ্গল নামিবি জাহাজে হামলা তো তেল ছড়িয়ে পরিবেশের ক্ষতিও হয়। এই হামলাগুলো ঝুঁকিটাকে একেবারে বাস্তব করে তোলে। এর ফল যা হওয়ার তাই হলো। বিশ্বের সবথেকে বড় শিপিং কোম্পানিগুলো যেমন মার্স্ক, এমএসসি, সিএমএস-সিজিএম, হাপাগ-লয়েড সবাই ওই অঞ্চলে তাদের অপারেশন বন্ধ করে দিল। যখন এই বড় বড় কোম্পানিগুলো পিছিয়ে আসে, তখন বাকি বিশ্বের কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায় যে এই জলপথ আর নিরাপদ নয়।
আর এখানেই আসল ব্যাপারটা, প্রণালীটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি। এটা হয়ে গেছে একটা ডি ফ্যাক্টো ক্লোজার, মানে কার্যত বন্ধ। বীমা কোম্পানিগুলো জাহাজের কভারেজ দেওয়া বন্ধ করে দিল, আর শারীরিক ঝুঁকি এতটাই বেড়ে গেল যে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজের জন্য এই প্রণালী ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ল। এই যে একটা আঞ্চলিক সংকট, এটা কিভাবে গোটা বিশ্ব অর্থনীতিতে একটা সুনামির মতো আছড়ে পড়তে পারে, চলুন এর ক্রমবর্ধমান বা রিপল এফেক্টসগুলো একটু দেখি। বিশ্লেষকরা মূলত দুটো পথের কথা বলছেন। যদি এই অচলাবস্থা লম্বা সময় ধরে চলে, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর যদি কোনোভাবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণেও আনা যায়, তাহলেও দাম $80 থেকে $90 মতো একটা চড়া লেভেলেই থাকবে। মানে কোনো দিক দিয়েই স্বস্তি নেই। আর এর প্রভাব কিন্তু শুধু তেলের বাজারে আটকে থাকবে না। ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম দেখুন, সংকট শুরুর আগে যা ছিল প্রতি মেগাওয়াট আওয়ারে 30 ইউরো, সেটা এক লাফে দ্বিগুণ হয়ে 60 ইউরোতে পৌঁছে যেতে পারে। কারণটা খুব সিম্পল। কাতার থেকে ইউরোপে যে এলএনজি গ্যাস চায়, তার একটা বিশাল অংশ এই প্রণালী দিয়েই আসে। বিশ্বের এক একটা অঞ্চল কিন্তু এক একভাবে ভুক্তভোগী হবে। এশিয়া, যারা অপরিশোধিত তেল আর এলএনজি আমদানির ওপর সাংঘাতিকভাবে নির্ভরশীল, তারা সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। ইউরোপ ভুগবে এলএনজি আর জেট ফুয়েলের অভাবে। আর আমেরিকা সরাসরি সাপ্লাইয়ের সমস্যা না হলেও বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার কারণে তারাও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে একটা সংখ্যা আছে যেটা শুনলে চমকে উঠতে হয়। মাত্র 25 দিন। জেপি মর্গানের বিশ্লেষণ বলছে, উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর কাছে মাত্র 25 দিনের তেল স্টোর করে রাখার ক্ষমতা আছে। তার মানে যদি প্রণালীটা 25 দিনের বেশি বন্ধ থাকে, তাহলে তাদের তেল উৎপাদনই বন্ধ করে দিতে হবে। ভাবুন তো একবার, কি ভয়ঙ্কর প্রভাব পড়বে বিশ্ববাজারে। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? আমাদের এই বিশ্ব ব্যবস্থাটা ঠিক কতটা ঠুনকো, সেটাই কি এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না? কাতারের জ্বালানি মন্ত্রীর একটা কথাতেই এই সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছিলেন, এটা বিশ্বের অর্থনীতিকে ভেঙে দেবে। যখন এই অঞ্চলের একজন দায়িত্বশীল ব্যক্তি এমন কথা বলেন, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে। শেষ পর্যন্ত এই সংকটটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দেয়, আমাদের এই বিশ্ব অর্থনীতি আসলে কয়েকটা গুরুত্বপূর্ণ কিন্তু ভীষণ সংকীর্ণ পথের ওপর দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালী তো তার একটা মাত্র ধারণ। প্রশ্নটা হলো, যখন পরের কোনো চোখ পয়েন্ট এরকম হুমকির মুখে পড়বে, তখন কি হবে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।